উৎসবের আলোয় মোড়া শহর, এ তো গেল একটা দিক, কিন্তু অন্যদিকের বেশ কিছুটা অংশ অন্ধকারের, বিষাদের, দুর্ভোগের। এখনো একাধিক জায়গায় জমে রয়েছে জল, বিদ্যুৎ পৃষ্ঠ হয়েও জলে ডুবে মৃত্যু হয়েছে 12 জনের। আর এই নিয়েই রাজ্য সরকার কলকাতা পুরসভা ও সিএসসির কাছে রিপোর্ট তলব করলো কলকাতা হাইকোর্ট। আর এদিকে দেখুন, জমা জল আর বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু মিছিল নিয়ে রাজনীতি থেমে নেই। মমতা বন্দ্যোপাধ্যায় ডিভিসির দিকে আঙুল তুলেছিলেন আগেই, এবার কেন্দ্রের বিরুদ্ধে ড্রেজিং না করার অভিযোগও তুললেন। মৃত্যু নিয়ে রাজনীতি করে তৃণমূল, পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। এ নিয়ে অবশ্যই আমরা স্টুডিওতে অতিথিরা লোক ভর্তি। তুমি যদি দেখো বিগত দিনে যেভাবে জল জমতো বা কলকাতা যেভাবে জলপ্লাবিত হতো, এমন এটা ঠিক যে জল হলে জল জমবে, বৃষ্টি হলে জল জমে। এটাও ঠিক যে কলকাতায় দাঁড়িয়ে যেভাবে একটা সময় কলকাতাবাসী এখানে জলমগ্ন কলকাতাকে দেখেছে, আজকে যেভাবে বৃষ্টি হয়েছে, যেটা 2000 বলো, 86 বলো, 2008 বলো, 78 ছেড়ে দাও, 2010 বলো, আজকের দিনে যে 320 মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং ওই মানে অনেকটা মেঘ ভাঙা বৃষ্টির মতো, মানে ক্লাউড বাস যেটা হয়েছে গড়িয়ার দিকে, আজকে সেইভাবে সেই বৃষ্টির পরেও আজকে কিন্তু একদিনের পরে তুমি যদি আজকে সার্বিক চিত্র কলকাতার দেখো, সেখানে কিন্তু জল দেখবে না। এবং কলকাতা পৌরসভায় দাঁড়িয়ে তোমাকে বলি, এটা বলার দরকার, জেট কাম মেশিন, ব্লো জেট মেশিন, ট্রলি পাম্প, গালি পিট এমটিআর, এগুলো কিন্তু নতুন সংযোজন কলকাতার, এবং সেগুলো দিয়ে আপ্রাণ চেষ্টা করা হয়েছে মেশিনারি দিয়ে এবং মানুষ দিয়ে, যাতে মানুষের ভোগান্তি না হয়। যদি আমি আপনাদের আশীর্বাদে ফিরে আসতে পারি, আমি জানি হাউ টু ট্রিট। আমার দিকে তুমি জল ঢেলে, আমি তোমার দিকে জল ঢেলে দেবো। এখান থেকে একটু শতরূপার কাছে যাবো। শতরূপ, ওই যে আবাসনগুলোর ছবি তুলে ধরলাম, প্রতিটা অভিজাত আবাসন, এবং সেখানকার আবাসিকরা তো ট্যাক্স দেয়, তাদের তো ওই মিনিমাম পরিষেবা, ন্যূনতম পরিষেবাটুকু পাওয়া তাদের অধিকারের মধ্যে পড়ে। দেখুন, আমি একটা কথা বলি, আপনার কথার সাথে আমি সহমত হই, এটা বলছি, তবু সেই আবাসনের আবাসিকদের হয়তো সেই অর্থনৈতিক ক্ষমতা রয়েছে যে তারা এই সময় আইটিসি বা অন্যান্য কোনো হোটেলে গিয়ে থাকবেন। কিন্তু কলকাতা শহর বা পার্শ্ববর্তী এলাকার যে বস্তিবাসী মানুষ, খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, যাদের এই সামর্থ্য নেই যে তারা ঘর ছেড়ে আইটিসিতে গিয়ে থাকবেন কি বড় কোনো হোটেলে গিয়ে থাকবেন, তাদেরকে কিন্তু ববি হাকিমের দয়ায় এই জমা আবর্জনাময় জলের মধ্যেই তাদের ঘর সংসার চালাতে হচ্ছে। ববি হাকিমকে আমি দেখলাম গতকাল উনি বলছেন যে আমি যদি জেনে শুনে শর্ট সার্কিট হয়েছে জেনে রাস্তায় বেরোই, তাহলে আমি আত্মহত্যা করছি। তারক সিং বলেছেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি, আপনি বাকি সব পেশা ছেড়ে দিন, যে ফলালা মারা গেছেন সেই ফলা বিক্রেতার পক্ষে সম্ভব ছিল কিনা, বাড়িতে বসে থাকা গরিব মানুষের পক্ষে সম্ভব কিনা, আমি সব প্রশ্ন ছেড়ে দিলাম। আপনারা সাংবাদিক তো, বলুন তো, আপনাদের চ্যানেলের যে সাংবাদিকরা সকাল থেকে সেদিন খবর সংগ্রহ করেছেন, তাদের পেশা কি তাদের কি অনুমতি দিচ্ছে যে তারা বৃষ্টি থেকে বাড়িতে বসে থাকতে পারবেন না? তো এরকম বহু পেশার মানুষজন রয়েছেন যাদেরকে বাড়ি থেকে বেরোতেই হবে। এখন এদের ধর্ষণ হলে এরা বলে ধর্ষিতার দোষে ধর্ষণ হয়েছে, সেরকম মানুষ যদি বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা যায় তাহলে মানুষের দোষে সে মরেছে, এখানে সরকারের কোনো দোষ নেই। এইটাকে আমরা কতদিন বরদাস্ত করবো? আজকে মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলছেন ডিভিসির সাথে, ডিভিসির জল ছাড়ুক না ছাড়ুক, বিশ্বনাথ চক্রবর্তী যে কথাটা বললেন একদম ঠিক কথা। দ্বিতীয় কথা, ডিভিসির জল ছাড়ুক কি না ছাড়ুক, তার জন্য ঘাটালে বন্যা হতে পারে। কলকাতা শহরে বন্যা হওয়ার সঙ্গে ডিভিসির কি সম্ভব? দামোদরে জল যাবে, তার জন্য গঙ্গা ভাসতে যাবে কেন? ডিভিসির জল ছাড়া না ছাড়ার সাথে। আর আমি জিজ্ঞেস করছি আপনাদেরকে সিএসসি সম্পর্কে, যে সিএসসির কাছ থেকে, গোয়েঙ্কাদের কাছ থেকে ইনি 450 কোটি টাকা ইলেকট্রাল বন্ডের ঘুষ খেয়েছেন, পয়সা খেয়েছেন মমতা ব্যানার্জি। আজকে বলছেন যে সেই সিএসসির জন্য নাকি বিদ্যুৎ পৃষ্ঠ ঘটনাটা ঘটেছে। পুজোর আগে 12টা লাশ উপহার দিয়েছেন কলকাতার মানুষকে মমতা ব্যানার্জি সরকার। এবার আমি জিজ্ঞেস করছি, তাই যদি হয়ে থাকে, যদি এটা মিথ্যা অভিযোগ, সিএসসি কয়েক ঘন্টার মধ্যে জানিয়ে দিয়েছে এবং সঠিক কথাই বলেছে যে ল্যাম্পপোস্টের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের নয়, কিন্তু আমি বলছি আপনাদেরকে, বলুন তো, যদি এটা সত্যি হয়ে থাকে, সিএসসি নামে এফআইআর করেছেন, তাদের গাফিলতিতে যদি 12 জন মানুষের মৃত্যু হয়ে থাকে, তাহলে রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের নামে একটা কোনো এফআইআর করা হয়েছে। আর উনি বলছেন ড্রেজিং এর কথা। আচ্ছা বলুন তো, বেশ, আমি মেনে নিচ্ছি কেন্দ্রের সরকার এবং এই সমালোচনা আমাদেরও রয়েছে, সে বিভিন্ন ক্ষেত্রে নদীগুলো ড্রেজিং হচ্ছে না ইত্যাদি, কিন্তু কলকাতার খালগুলোর কাদের ড্রেজিং করানোর কথা? বিদ্যাধরী থেকে শুরু করে নয়নজুলির খালের কার ড্রেজিং করানোর কথা? আজকে যে কলকাতার জল বেরোতে পারছে না, নয়নজুলির খাল বুঝিয়ে সুজিত বসু ওখানে কোটি কোটি টাকার হাউজিং এর ব্যবসা করেছে। আজকে নয়নজুলি খাল বন্ধ, বিদ্যাধরীর খাল বন্ধ। আজকে আমাদের রাজ্যের সরকার হাইকোর্টে নিজেরা হলফনামা দিয়ে বলেছে 4000-এর ওপর পুকুর ভরাট হয়েছে কলকাতাতে গত 10 বছরে, 4000-এর ওপর পুকুর। তাহলে এর জন্য দায়টা কে নেবে? যে জলগুলো বেরোতে পারছে না, এবং কেন এটা হবে না? প্রত্যেক বছর এই ঘটনাগুলো ঘটে। তারপরও বর্ষাকাল আসার আগে ল্যাম্পপোস্টগুলোর কি অবস্থা, কোথায় খোলা তার ঝুলছে না ঝুলছে, যেটা কিনা বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে একটা পর্যবেক্ষণ করার কথা, কেন সেটা করা হবে না? এই বৃষ্টি কমার পরও কিভাবে খোলা রয়েছে একাধিক জায়গায়? আমি এখানে বলছি, আপনারা জানেন, এক সেকেন্ড, আজ থেকে 11 বছর আগে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এটা, আজ থেকে 11 বছর আগে সুপ্রিম কোর্টের রায় আছে গোটা দেশে কোথাও কোনো মানুষকে ম্যানহোল সাফাই করার কাজে নামানো যাবে না। 11 বছর আগে সুপ্রিম কোর্টের রায় আছে। গতকাল সোনারপুরে জয়ন্ত ঘোষ বলে 43 বছর বয়সে একজন
সাফাই কর্মীকে সোনারপুর পুরসভা, এই তৃণমূল কংগ্রেসের গায়ের জোরে দখল করা সোনারপুর পুরসভা একজন মানুষকে ম্যানহোলের ভেতর ডুবিয়ে তাকে মেরে ফেলেছে। সুপ্রিম কোর্টের রায়কে ভায়োলেট করে একজন মানুষকে যে ম্যানহোলের ভেতর ঢোকানো হলো, তার জন্য আপনি বলুন সোনারপুর পুরসভার চেয়ারপারসন এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি কেন? এই মৃত্যুর দায় কে নেবে? এর জন্য ডিভিসি দায়ী? এর জন্য অন্য কেউ দায়ী? কে দায়ী? বিরোধীরা বলছে পুরোটাই ব্লেম গেম চলছে, এই দায় নিতে হবে না সরকারকে। আমি একটু বলি, এবং ওর কথাগুলো শুনলাম তো আমি। প্রথম কথা হচ্ছে দক্ষিণ কলকাতায় কিন্তু সম্পূর্ণ নির্ভর করে পাম্পিং এর উপরে সাউথ ক্যালকাটায়, আর নর্থ ক্যালকাটা ডিপেন্ড করে লকগেটের উপরে। দক্ষিণ কলকাতায় যেসব ক্যানালগুলো আছে যার থ্রু দিয়ে বিদ্যাধরী বা গঙ্গায় গিয়ে জলটা পড়ে, সেই ক্যানালগুলো আজকে যদি তোমার 10 দিনে বৃষ্টি 2 ঘন্টায় হয় তাহলে তো ওভারফ্লো হবে। এটা ডিজাস্টার একটা। যাদের যে সমস্ত পরিবার প্রিয়জনকে হারিয়েছেন, রাহুল দা থামালাম, যে পরিবার প্রিয়জনকে হারিয়েছেন তাদের আপনি বোঝাতে পারবেন? প্রথম কথা। দ্বিতীয় কথা, ব্রিটিশদের তৈরি জামানায় তৈরি এই ড্রেনেজ সিস্টেম পুরোটা আজকে দাঁড়িয়ে তুমি বালিগঞ্জ পাম্প স্টেশনের ধরো না, 300 গুণ 3000 গুণ বৃদ্ধি পেয়েছে এর ক্যাপাসিটি। তো আজকে তো তৈরি করা হচ্ছে, চেষ্টা হচ্ছে, সেখানে দাঁড়িয়ে তোমাকে তো বুঝতে হবে যে মডিফাই করা হচ্ছে, কিন্তু যদি 10 দিনে বৃষ্টি 2 ঘন্টায় হয় তাহলে তাকে ওভারফ্লো করার ক্যাপাসিটি নেই। আজকে সেইভাবে কোথাও দাঁড়িয়ে একটা ডিজাস্টারকে তোমরা এইভাবে ব্যাখ্যা করতে পারো না। এবং আজকে পাম্পিং স্টেশন বলো, যেভাবে ক্যাপাসিটিগুলো বেড়েছে, এবং কলকাতা পৌরসভা যেভাবে আজকে 2 দিনের মধ্যে অলমোস্ট পুরোটা ক্লিয়ার করে দিয়েছে, এটাও তো উল্লেখযোগ্য, এটাও তো দৃষ্টান্তমূলক। রাহুল দা বলছে অলমোস্ট ক্লিয়ার করে দিয়েছে, কিন্তু ছবিটা সে কথা বলছে না। এখনো বেসমেন্টে ডুবে আছে গাড়ি, কোথাও ভাসছে কমিউনিটি হল, আর কোথাও ভাসছে পুজোর ঢাক। বাজেট ঘোষণা হয় তখনই একদমই কিয়াদি ঠিক যে কথা আপনি বলছিলেন যে বাজেটের রাস্তার হাল যে বেহাল হয়, তখন ওই প্রশ্নটা উঠেছিল যে বাজেটে তো টাকা বরাদ্দ হয়, তারপরে সেই টাকাগুলো কোথায় যায়? নিকাশের ক্ষেত্রেও তো তাই, টাকা তো বরাদ্দ হয়, টাকাগুলো কোথায় যায়? সতেরো দেখুন, টাকাগুলো চোর তৃণমূল চুরি করে, এদের গোষ্ঠী শুদ্ধ সব করা চোর, এদের একেবারে ব্র্যাঙ্ক অ্যান্ড ফাইল চুরি করে হচ্ছে। এবার আমি 3টা কথা বলছি। প্রথম কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যদি ক্ষমতায় আসেন এগুলোকে সমাধান করে দেবেন। আমি বুঝতে পারছি না, এখন কি আমার দাদু ক্ষমতায় আছে? এখন ক্ষমতায় কি আছে? গত 15 বছর ধরে রাজ্যে, এবং আপনি 15 বছর রাজ্য সরকারের ক্ষমতা ছেড়ে দিন, এই শতাব্দীর 25 বছরের মধ্যে, 2000 থেকে 2025 সাল, এই 25 বছরের মধ্যে 20 বছর কলকাতা পুরসভা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। এক। দ্বিতীয় কথা হচ্ছে যে মেঘভাঙা বৃষ্টি, তৃণমূল আমলে বৃষ্টি হলে মেঘভাঙা বৃষ্টি, সিপিএম আমলে বন্যা হলে ম্যানমেড বন্যা, এই হচ্ছে ওনার তত্ত্ব। আমাদের সময় বন্যা হলে উনি কেন্দ্র সরকারকে চিঠি লিখবেন যেন 10 নয়া পয়সা ক্ষতিপূরণ পশ্চিমবাংলাকে না দেওয়া হয়। সেটা হচ্ছে ওনার তখন পবিত্র রাজনীতি, মহান রাজনীতি। আর এখন যদি আমরা প্রশ্ন করি যে এতগুলো মানুষ মারা গেল, তারপরে দায় নিয়ে একটা লোকের বিরুদ্ধে একটা ব্যবস্থা কেন হলো না, এটা হচ্ছে আমাদের নোংরা রাজনীতি। এবং আমার 3 নম্বর শেষ কথা, এই যে সিসি ফিসির কথা বলছেন না, যে কম্পিটিশন সার্টিফিকেট দেওয়া হয় না বাইরে নিকাশি না হলে, এগুলো সমস্ত লিগাল বিল্ডিং এর জন্য। কিন্তু কলকাতা শহরে একটা 5 বছরের বাচ্চাও জানে আজকের তারিখে যদি 10টা বিল্ডিং তৈরি হয় তার মধ্যে 7টা হয় ইললিগাল বিল্ডিং। ওখানে কোনো কম্পিটিশন সার্টিফিকেটের ব্যাপার নেই, কোনো মিউটেশনের ব্যাপার নেই, কোনো রকম কোনো লিগাল স্যাংশনের ব্যাপার নেই। এবং ইললিগাল বিল্ডিং কলকাতা শহরে ভেঙে পড়ে, শ্রমিকেরা চাপা পড়ে মারা যায়, ববি হাকিম এসে দুটো প্রেস কনফারেন্স করে, তারপরের দিন থেকে আবার শুরু হয়ে যায় ইললিগাল বিল্ডিং। অতএব এই চোরেদের রাজত্বে এই সমস্ত কোনো থিওরিটিক্যাল কথার কোনো মানে নেই। আমার পরিষ্কার, রাহুলদা যে কথাগুলো বললো বৃষ্টি হয়েছে, সব হয়েছে বুঝলাম, বৃষ্টি হয়েছে বলে জল জমছে, বৃষ্টি না হলে তো জল জমতো না। কিন্তু কতগুলো স্পেসিফিক প্রশ্ন করেছিলাম, আমি সব ছেড়ে দিলাম। একটা প্রশ্ন, মুখ্যমন্ত্রী বলছেন সিএসসি এর জন্য দায়ী, তাহলে সিএসসির বিরুদ্ধে এফআইআর হয়নি কেন? এবং সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরেও, নির্দেশ দেওয়ার পরেও একজন মানুষকে ম্যানহোলে নামিয়ে তাকে খুন করলো কেন সোনারপুর পুরসভা? কেন ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং হলো? কেন একজন মানুষকে কোনো যন্ত্র দিয়ে পরিষ্কার না করে কেন মানুষকে নামিয়ে পরিষ্কার করা হলো? কতদিন রাহুলদা এর আগের বার বলার সময় বলছিল না কতগুলো ইকুইপমেন্টের নাম বলে, যে কলকাতা পুরসভা এগুলো সংযুক্ত হয়েছে? এগুলো কলকাতা পুরসভায় সংযুক্ত হয়নি, এগুলো বিজ্ঞানে সংযুক্ত হয়েছে। আমাদেরকে মনে রাখতে হবে সময় এগোচ্ছে। আজ থেকে 10 বছর আগে, 15 বছর আগে বিজ্ঞানের হাতে যে প্রযুক্তিগুলো ছিল না, সেই প্রযুক্তি আজকের তারিখে আছে যে কোনো পুরসভার হাতে, সে সিপিএম পরিচালিত, তৃণমূল পরিচালিত, বিজেপি পরিচালিত, যে কোনো পুরসভার হাতে আজকে আধুনিক নিকাশির জন্য সহায়ক অনেক প্রযুক্তি এসে গেছে। তারপরও কেন শহরের এরকম অবস্থা হবে? তারপরও কেন মানুষকে এরকম ভাবে মরতে হবে? দেখুন, আমি রাহুলদা নিশ্চয় উত্তর দেবো। আমি খালি দুটো কথা বলছি। প্রথম কথা, দেখুন গত বছর যেমন দুর্গাপুজোতে আমরা যাচ্ছিলাম অভয়ার লাশ দেখে, অভয়ার বাবা মার চোখের জলে ঠাকুরের বোধন হচ্ছিল। এবছর পুজোর সময় কখনো 12 জন মানুষ, তারা কোনো অপরাধ করেননি, জাস্ট মরে পড়ে আছেন রাস্তার ধারে। কখনো চাকরি প্রার্থীরা পুলিশের কাছে মার খাচ্ছেন, এই দেখে পুজোয় যেতে হচ্ছে। যতদিন পর্যন্ত এই অসুরেরা বাংলা চালাচ্ছে ততদিন পর্যন্ত সত্যি এখানে কোনো উৎসবই শুভ নয়। আর রাহুলদা যে কথাটা বারবার করে বলছেন যে কারুর বলায় তো চাকরি বাতিল হয়নি, এদের চুরির জন্য চাকরি বাতিল হয়েছে।